নিশ্চয়ই তুমি দেখেছো একটি বিশেষ ইন্টারভিউ, এবং সেখানে হেডলাইন থেকে শুরু করে সেখানে ডিরেক্টলি বলা যে তুমি অপমানজনক মন্তব্য করেছো, কাউকে অপমান করেছো কিছু কথা বলে। সেটা তোমারই একটি ইন্টারভিউ থেকে নেওয়া, যে এই সময় ধূমকেতু হলে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে। যদিও আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, যে ধূমকেতু 2 আবার হবে কিনা, সেখানে সরাসরি দেবদা বলেছিল, প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেছেন যে হ্যাঁ হোক, কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না আর হোক। এই কথাটা তুমি বলেছিলে, কিন্তু এখানে বলা যায় তো যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদির মধ্যে, বয়সটা যেহেতু বেড়েছে স্বাভাবিকভাবেই। তো এটা খুব অপমানজনক, এবং তুমি বলেছিলে যে 2 সন্তানের মা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সেটা খুব অপমানজনক একজন মায়ের ক্ষেত্রে, একজন অভিনেত্রীর ক্ষেত্রে। তুমি এটা কি বলবে? তুমি কত বছর করছো জার্নালিজম করছো? 10 বছর। তুমি ইন্টারভিউটা দেখেছো? হ্যাঁ দেখেছি। তোমার কি সত্যি এটা লেগেছে? না, তুমি নিজের, আমার মনে হয় তুমি পুরো বিষয়টাই বলেছো, মানে সবারই বয়স বাড়তো প্রত্যেকটা চরিত্রে। প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসার থেকেই করেছে। না হলে 1 ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়ে বলবে, সে 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে বলতে, তো সেটা ভালোবাসা থাকা হয় না রিয়েলি। সেকেন্ড হচ্ছে শুভশ্রী ওই লাইনটা ধরেছে গত 1 মাস ধরে। আমি শুভশ্রীকে নিয়ে প্রথম ইন্টারভিউ থেকে বলছি কি আমি সত্যি প্রাউড ফিল করি যেভাবে ও সংসার কাজকে হ্যান্ডেল করছে। ইটস নট ইজি। সেই কথাগুলো ওর কাঁধে গেছে নিশ্চয়ই। এবং না আমি আসছি, এক এক করে আসছি। ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি। মানে 2টো ইভেন্ট ওনার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3 আমি যখন শুনলাম না আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমার কাছে সত্যিও সুপারস্টার, আমি ওকে সুপারস্টার মতনই ট্রিট করতে চাই, ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম। এইটা সম্মান নয়? আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় কি শুভশ্রী যে পার্টটা করেছে, আমার মনে হয় কি এটা ওর জীবনের টপ 3 ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে। এটা আছে, রেকর্ডেডই আছে, রাইট? তো এবারে চলে আসি ওই প্রশ্ন। কিন্তু ওই আরেকটা কথা বলতে চাইছি, যে কোশ্চেনটা আমি করেছিল, আমাকে প্রশ্ন করা হয়েছিল তো কি আজকে যদি 10 বছর পর আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকতো? যেহেতু আমি প্রমিস করেছিলাম ওকে কি আমার প্রথম প্রোডাকশনে ও থাকবে, আমি সেখানে বলছি দুটো আলাদা প্রশ্ন, একদম কে কাস্টিং এ কি হবে আর আমার প্রমিসটা আলাদা। আমি কি বলেছিলাম 10 বছর আগে যে শুভশ্রীকে আমরা খুঁজছিলাম, যে ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম, সেটা 10 বছর আগে ওর মধ্যে ফিট করছিল। আজকে যদি আবার কাস্টিং হয়, আমার মনে হয় কি ওর জায়গায় যদি অন্য কেউ রোল যদি করতে পারে, যে ওই ডিজার্ভিং হয়, আমরা তাকে অ্যাপ্রোচ করব। এবারে যেহেতু প্রমিস রাখার কথা, প্রমিস কে একটা জনকে আমি কথা দিয়েছি, যেমন কৌশিক আমি ছবিতে আমার কথা দিয়েছি, কৌশিক অন্য কাস্টিং নিয়েছে, কৌশিক দায় সে আমাকে বলতেই পারে কে তুমি আমাকে কথা দিয়েছিলে, কে তুমি না বলো না কি করতে হবে। এবং আমরা প্রচুর অজস্র স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স করে থাকি, কিন্তু সেখানে এটাও বলেছি আমি কি আমার যদি অন্য কোনো চরিত্রে তাকে রিকোয়েস্ট করবো, তাকে বলবো, এটা পুরোপুরি তার ব্যাপার। এবং সেইখানে আমি একটা কথা বলেছি, আমি হয়তো দেবকেও রিপিট করতাম না, কে ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কি দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি, যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি, তখন আমি কিছু বলিনি, সব সহ্য করেছি। আজকে আমি ওকে নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় কি এইটাই তো সম্মান। একটা ছেলে 10টা ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না, হবেও না, কিন্তু আমি যদি দুটো ওকে নিয়ে বলি ওর জন্য সত্যি খারাপ হবে। ওর সম্মানটা কোথাও আমারই সম্মান। পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে হানি না হয়, কোনো মানে হয় না একটা দাগ যাতে না কাটে, কারণ হারানোর অনেক কিছু আছে। একটা 3 লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে। আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে। ও এই জন্মে নয়, মানে সব জন্মেও আমার জন্য সুপারস্টারই থাকবে। এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে হয় আমি জানি কীভাবে ট্রিট করতে হয়। ওই যে বলেছি না মা হয়ে গেছি, ইনোসেন্স হয়ে গেল, না আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি। তো নিজেই বলে আমি 2 সন্তানের মা, মানে এটা তো গর্বের ব্যাপার। এবং হ্যাঁ
আমি তো দেখেছি, আমি তো দেখছি, আমি তো বলেওছি কিভাবে সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে নিজের সংসার, বাচ্চাদের সাথে, বরের সাথে এবং ক্যারিয়ার। এবারে সেইটাকে নিয়ে যদি কাটাছেড়া করা হয়, এবং ওই ইন্টারভিউতে ওকে বলেছি, ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে, বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে, মানে ও তো আমারই জেনারেশনের। ওকে আর কোয়েলকে নিয়ে বলেছি আমি, কে আর দুজনেই যেভাবে নিজেদেরকে মেনটেন করছে, হ্যান্ডেল করছে, এটা তাদেরকে নিয়ে ছবি হওয়া উচিত, তাদের জার্নি নিয়ে একটা ছবি হওয়া উচিত। সেই ইন্টারভিউতেই আছে যে শ্রীকান্ত মহতা যদি মনে করে চ্যালেঞ্জ ছবিটা করবে, দেবকে কি ওই স্কুল গোয়িং, কলেজ গোয়িং ছেলেটা ভালো লাগবে? কারেক্ট, প্রশ্নটা এটা। আজকে যদি শ্রীকান্ত মহতা যদি কি বলবো পরাঞ্জয় জলিয়া করে, যে ইনোসেন্সটা দরকার, ইনোসেন্সটা বয়সে না, ইনোসেন্স একটা ফেসের মধ্যে থাকে, মানে সেটা চোখে মুখে আমাদের বয়সের সাথে সাথে আমি কি আবার চ্যালেঞ্জ করবো? সে বড় এক্সাম্পল। আমি যদি ওকেই বলি বা তোমাকে বলি, আমি আবার বলছি আমি ওকে অসম্মান করতে পারবো না। আমি জাস্ট যেহেতু এটা পাবলিক ডোমেনে এসছে, এটা বলতে পারি কে ওই যে লৌহ গৌরাঙ্গ তো ছবির নাম, ও যে ছবিটা করছে সেই ছবিটা 4 বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার, কারেক্ট? একদম। সেখানে ডিরেক্টর অন্য ছিল। আজকে ওরই এক্সাম্পল কে, তাহলে ও 4 বছর পরে ছবিটা করলো কেন? প্রযোজক মনে হয়েছে কেন এই রোলটা শি ইজ মোর ডিজার্ভিং। এবার এক্সাম্পলটা এটা, ডিজার্ভিং কমিটমেন্ট একটা আলাদা জায়গা, যে ডিজার্ভ করে সেটা একটা আলাদা জায়গা। সৃজিত যখন ডিরেক্টর হলো লৌহ গৌরাঙ্গেতে, তার মনে হয়েছে কিনা আজকে শুভশ্রী যে জায়গায় আছে, কারণ অফকোর্স মানে সি দ্য থিং দ্যাট, আমি যেটা বলছি সি ইজ মোর স্ট্রং রাইট নাও, ওর মধ্যে অনেক বেশি পাওয়ার, অনেক বেশি কন্টেন্ট, অনেক বেশি ম্যাচুরিটি এসছে। তো সৃজিতে মনে হতে পারে বা রানা সরকার মনে, আমি নট দ্য প্রযোজক অফ দ্যাট ফিল্ম, বাট ও যে কথাগুলো বলছে সেটা তো কন্ট্রাডিক্ট হচ্ছে। লৌহ গৌরাঙ্গ 4 বছর আগে প্রিয়াঙ্কা সরকার ছিল, তার পোস্টার বেরিয়েছে, তার লুক সেট হয়েছে, আর অ্যানাউন্সমেন্ট হয়েছে, শুটিং ডেট হয়েছে, ইনফ্যাক্ট রিলিজিং ডেটও ভেবেছিল ওরা। 4 বছর পরে হিরোইন চেঞ্জ। তাহলে সেইটা যদি ঠিক হতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার আমি ডিসিশন নিতে পারবো না। আমি তো অসম্মানও করি না। ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমাকে আমার টিম বলেছিল যে ওর খারাপ লেগেছে। আমি পার্সোনালি যখন বম্বেতে শুট করছিলাম ফোন করেছিলাম, ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে, তোমার কিছু মনে হয়েছে? ওজন বম্বেতে শুট করতে গেছিল ইরফান, হ্যাঁ, তো সেখানে ওর সঙ্গে ফোনে বল, না না আমার কিছু হয়নি, না ঠিক আছে। না দেখো আমার শেষটা খারাপভাবে শেষ করতে চাইছি না, তুমি বলো তোমার যদি মনে হয়ে থাকে তা আই এম সরি অ্যাবাউট ইট। সর্ট আউট করার চেষ্টাও করেছি। ইনফ্যাক্ট ও যেটা বলেছে 2 দিন আগে জানতে পেরেছি আমার স্পেশাল স্ক্রিনিং, তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হয়েছে। ওই দিন ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে, তোমার কি অবস্থা বলো, আমি চাই দেব শুভশ্রীকে আরেকবার দেখা যাক। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি দেখে জানাচ্ছি তোমাকে। বাট ঠিক আছে তুমি শান্তনের সাথে কথা বলো, কোঅর্ডিনেট করে নাও, বাকিটা আমরা স্যাটারডে যাচ্ছি। কারণটা বলছি আমি কেন স্যাটারডে করতে চাইছিলাম, কারণ আমার 3rd উইকের জন্য করতে হবে, কারণ একটা প্রিমিয়ার হলে প্রেস কনফারেন্স হলে লোকে আসবে, কথা বলবে। সোমবার থেকে এইটা ব্যবসার জন্য ইটস এ স্ট্র্যাটেজি। ও যে বলছে আমার ডেট নেওয়া হয়নি, না ওর ডেট নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমার সেকেন্ড ফোন 3 দিন আগে জানানো হয়েছে। হ্যাঁ, সেটা যেই দিন আমাদের ডিসাইড হয়েছে সেদিন ওকে জানানো হয়েছে, ওর টিমকে জানানো হয়েছে। আর আমার সেকেন্ড ফোনটা কাকে করা হয়েছিল জানো? আমি সেকেন্ড ফোনটা করলাম রাজ চক্রবর্তীকে। রাজকে ফোন করে বললাম আমরা এই শনিবারে প্রিমিয়ারটা স্পেশাল স্ক্রিনটা করছি, আমি চাই তুমি এসো। আরেকটা জিনিস, যেদিন আমি শুভশ্রীকে ফলো করলাম স্টেজে দাঁড়িয়ে, রাত্রেবেলা যখন আমাকে রুক্মিণী ফোন করে বললো তুমি শুভশ্রীকেও ফলো করলে রাজ চক্রবর্তীকে কেন ফলো করবে না? লো সরি আমি রাজ চক্রবর্তীকেও ফলো করলাম। আমি কোনোদিন এইটা চাইনি কে আমার জন্য কিছু দ্বন্দ্ব হোক, আমার জন্য কিছু হোক। আমি সবসময় চেয়েছি আমার জন্য ভালো হোক। আমি খারাপটা কারোর চাইনি। কারো মানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেভাবে একটা হয় নাকি, আমি জানি পুরোটাই ভালোবাসা থেকে হচ্ছে। খারাপ লাগছে এবার দেবদা, কিছুতেই বলো খারাপ লাগে না, মানে এই কথাগুলো কি খারাপ লাগছে এতটা করার পরেও যখন এরকম অপবাদ আসে? না, আমার মনে হয় কি এটাই তো লাইফ, এটাই তো জীবন। মানে যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম। মানে কষ্ট হয় বা কষ্ট হয় না দাদা, আমার হচ্ছে এইটাই তো জীবন। মানে মরিচিকার পিছনে ছুটছি মনে হলো আমার। আবার বলছি কে এই যে ভিকটিম কার, কে ইনোসেন্স নেই, পরে ছবিতে নেব কি নেব না, মা হয়ে গেছি বলে, একদমই না। আর একটা এক্সাম্পল দিই, আমি সোহিনী সরকারকে নিয়েছি আমার রঘুরাগতে বিয়ে হওয়ার পর। আমি বারখাকে নিয়েছি, সে একটা মা,
তার মেয়ের বয়স যথেষ্ট বড়, কেন তো তোকে আমি হিরোইন হিসেবে নিয়েছি আমার লাস্ট ছবিতে। পাউলি দামের সাথে আমি কাজ করেছি বিয়ের পর। মানে এই যে আমি না মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা আজকে 19 বছর দাঁড়িয়ে ক্যারিয়ারে দাঁড়িয়ে সে একটা থার্ড পার্টি করুক, বাইরের লোক করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। যে নিজের লোক, তার জন্য লড়াই করেছি আমি, মানে ওকে ভগবানের মতন ট্রিট করে রেখেছি আমি। একটা জায়গাও কোনো অংশে মনে হবে না দেব বড় না শুভশ্রী বড়, দুজনকে আমি ইকুয়াল প্ল্যাটফর্মে রেখেছি। কিন্তু সব কটা প্রমোশন, যে বড় মা হোক, আমার নজরুল মঞ্চ হোক, বা সোলো ইন্টারভিউতেও, বা আমরা যেই মঞ্চতে গেছি ওর নাম আমরা নিয়েছি। মানে এমন নয় একটা ইন্টারভিউতে কতবার শুভশ্রীকে আমি ভালো বলেছি। যদি কেউ ইস্যু করে কে মা রেখেছি, না না, আরে আমি ওর সন্তান নিয়ে ওকে নিয়ে আমি কতবার কথা বলেছি, কিংবা সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে। তুমি সেটা ভালোভাবে বলেছো, সেটা কোথাও গিয়ে মিস ইন্টারপ্রেট বা মিস আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। তো আমার মনে হয় কি, আই থিঙ্ক খুব দুঃখজনক, বাট অ্যাগেন আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ লাইফ। তুমি আবার অ্যাপ্রোচ করবে শুভশ্রীদিকে ছবির জন্য যদি এই পড়ো? পুরুষের কোনো জাত হয় না, কিন্তু পুরুষের কোনো ইগো থাকা উচিত না। দেব অ্যাজ অ্যান অ্যাক্টর আই মাইট হ্যাভ এ ইগো, দেব অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ জিরো ইগো। আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে, আমার টিম যেরকমভাবে আমরা অন্য অ্যাক্টরদেরকে অ্যাপ্রোচ করি, আমার ডিরেক্টর যদি বলে কি এখানে শুভশ্রীকে ডিমান্ড করে, তো আমার টিম অ্যাপ্রোচ করবে। এবার তার যদি পছন্দ হয় শিল পার্ট অফ ইট, তার যদি পছন্দ না হয় তো অন্য কোনো ডিজার্ভিং যারা হয় তারা অ্যাপ্রোচ পাবে, তাদেরকে আমরা সুযোগ দেবো।